আজ আপনাদের কাছে যে ভৌতিক কাহিনীটি উপস্থাপন করব তার নাম রহস্যের খুলি পাহাড়। লেখকের নাম হরিপদ পাণ্ডা। নমস্কার, ভৌতিক কাহিনীর থেকে আমি ইস্পিতা। শুরু হচ্ছে আজকের গল্প রহস্যের খুলি পাহাড়। রাত প্রায় 3:15। নিস্তব্ধ চারিদিক। গরমের সময় বলে ঘুমও আসছে না। এদিকে গরমে এত রাতেও ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে রোহিত। আর কী বা করবে, কারণ কেউ তো নেই যার সাথে কথা বলে সময় কাটাবে। একাই সে থাকে, আর যারা আছে সব ঘুমোচ্ছে, সেই বদমাশ বন্ধুগুলো। একবারও ইচ্ছে হয় না ফোন করে দেখি বন্ধুটা কি করছে। তাই রোহিতের মনে একাই সংসার। কিন্তু রোহিতের এক গার্লফ্রেন্ড আছে, সেই ল্যাপটপ, আর তার মধ্যে গল্প লেখা, মুভি দেখা, ইউটিউব দেখা, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করা। তাকে রোহিত খুবই ভালোবাসে, তাই তার দিকের কোনো শেষ নেই। ইদানিং গল্প নিয়ে একটু বেশি সে কাজ করছে। সেই রাতের পর রাত না ঘুমিয়ে ল্যাপটপ নিয়ে পড়ে থাকে। আর সাধারণ লোকের তুলনায় সে একটু বেশি রাত জাগে। আজকেও তার ব্যতিক্রম না। রোজকার মতো নানা কাজ করছে। গল্প লেখার আগে একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর গুগলে খবর দেখে নিচ্ছে। হঠাৎই তার নজর একটা ছবিতে আটকে যায়। অসাধারণ একটা ছবি। পাহাড় ঘেরা জঙ্গল, মেঘে আচ্ছাদিত একটা জায়গা, কিন্তু ভয়ঙ্কর প্রকৃতির। আগ্রহবশত আরেকটু বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পরে জানতে পারে পাহাড়টার নাম খুলি পাহাড়। পাহাড়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই। প্রতিবেদন অনুযায়ী পাহাড়টা তৈরি হয়েছে শুধু মানুষের খুলি দিয়ে। পুরো জায়গাটাই রহস্যে ঘেরা। জঙ্গলের গাছগুলো নাকি সাধারণ না। আর সবচেয়ে রহস্যের বিষয় হলো সেখানকার একটা গুহা। বলা হয় যে সেখানে যেই বা যারাই গিয়েছে তারা কেউ ফিরে আসেনি। এমনকি যারা অনুসন্ধানের কাজে হেলিকপ্টার নিয়ে যায় তারাও ফিরে আসে না। এক কথায় পাহাড়টা একটা মৃত্যুপুরী। প্রতিবেদনটা পড়ে যেন রোহিতের মাথায় একটা ঝোঁক চেপে বসে, যে যেভাবেই হোক ওই পাহাড়ে তাকে ঘুরতে যেতেই হবে। তাই সে গুগল থেকে যাওয়ার পথটাও নিয়ে নেয়। আর এমনিতেও প্রতি গরমকালে রোহিতর বন্ধুমহলের সাথে ঘুরতে যায়। এইবার তাই ভাবনা খুলি পাহাড়। তার ইচ্ছা খুব শীঘ্রই সেখানে যাবে। তাই সবাইকে জানাতে হবে বিষয়টা। আর তাই সে ল্যাপটপটা বন্ধ করে সবার ফোনে সকালে মিলিত হবার একটা মেসেজ পাঠিয়ে শুয়ে পড়ে। কিন্তু কেন জানি তার ঘুম আসছে না। তবুও একটা সময় সে ঘুমিয়ে পড়ে। সকাল হলে তড়িঘড়ি করে দৌড় দেয় রোহিত, কারণ সে জানে সে লেট করবে। অবশ্য তাই সত্যি হয়। গিয়ে দেখে সবাই রাগে অগ্নিশর্মা হয়ে বসে আছে। অনিমেষ, দেবলীনা, ঋতু, গৌতম, অদিশা, শুভদীপ আর রোহিত, এই সপ্তসারথী মিলে একটা অসাধারণ দল। রোহিত সেখানে যেতে না যেতেই দেবলীনার বকবক শুরু। দেবলীনা বলছে, কিরে তুই আসতে বললি, তুই লেট। রোহিত বলল, কি করব বল, রাতে কি আর ঘুমাই আমি, তাই একটু দেরি হয়ে গেছে। অদিশা বলল, যাক, কাজের কথাটা বলতো রোহিত। রোহিত বলল, যাই হোক শোন, এবারের পিকনিকের স্পট আমি ঠিক করে ফেলেছি। দেবলীনা বলছে, ও পিকনিক, অনেক দিন ধরেই ভাবছি কথাটা বলবো। যাক, রোহিত যে ঠিক করলো, সব ভালোই হলো। তা কোথায় যাচ্ছি আমরা এবার? রোহিত বলল, খুলি পাহাড়, দ্য হিল অফ স্কালস। গৌতম বলল, কোথায় রে এটা? রোহিত বলল, তা জেনে তুই কি করবি? জাস্ট অসাধারণ একটা রহস্য ঘেরা জায়গা। এমন এক্সপিরিয়েন্স আর জীবনে করতে পারবি না। এবার হবে আসল অ্যাডভেঞ্চার।
ঋতু তখন বলল, তো ব্যাগপত্তর গোছাই, কি বলিস? রোহিত বলল, আগামী মঙ্গলবারই যাব। আর অনিমেষ এত চুপ কেন? বল কিছু, যাবি তো? অনিমেষ বলল, খুলি পাহাড় নামটা কেমন অদ্ভুত, তাই না? জায়গাটাও অদ্ভুত ভাই, জাস্ট চল। এটার খোঁজ একটা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। ওই জায়গাটা জনসাধারণের জন্য নিষিদ্ধ, আর আমরা ওখানেই যাব, চরম মজা হবে। অদিশা বলল, নিষিদ্ধ কেন? রোহিত তখন বলল, ওখানে ভূত আছে। আরে ভয় পাস কেন, আমাদের কিছু হবে না। ব্যাগ গোছা, মঙ্গলবারের যাওয়া ফিক্সড। কোনো গাড়ি ওখানে যাবে না। সো গৌতম, তোর কিপটা বাবার গাড়িটাই আমাদের নিতে হবে। এখন সবাই ঘরে যা, গোছগাছ করে নে, সময় কিন্তু বেশি পাবি না। রোহিতের কথা মতো সবাই বাড়ি ফিরে গিয়ে গোছগাছ শুরু করে দিল। সবাই খুব এক্সাইটেড। এদিকে রোহিত তো আরও বেশি এক্সাইটেড, তার যেন তর সইছে না। সেও সব ব্যাগপত্র গোছগাছ করে নিল আর ফোন করে সবার তদারকি করতে লাগলো। রোহিত সেই সোশ্যাল মিডিয়ার থেকে আরও বেশি ডিটেলস নিয়ে নিল, যেখান থেকে ওই জায়গাটার ব্যাপারে সব তথ্য পেয়েছিল, আর যাতে তাদের যেতে কোনো সমস্যা না হয়। গৌতম তার বাবার কাছ থেকে কৌশলে গাড়িটা চেয়ে নিল। সব কিছু রেডি, শুধু এখন মঙ্গলবারের অপেক্ষা। দেখতে দেখতে মঙ্গলবারও চলে এলো। ব্যাস, সপ্তসারথী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এমনিতে অনেক মজা মাস্তি করলেও তাদের প্রত্যেকের আলাদা আলাদা কিছু গুণ রয়েছে। যেমন দেবলীনা খুব সুন্দর গান গায়, গৌতমের গিটার, অনিমেষের বাঁশি, শুভদীপের তবলা, সব মিলিয়ে নিজেরাই একটা অনুষ্ঠানের আয়োজন করে ফেলতে পারে। যেহেতু পিকনিকে যাচ্ছে, তাই এসব যন্ত্রগুলো না নিলেই নয়। রাস্তাতেই গান বাজনা শুরু। তারা সকালের দিকে রওনা দেয় বাড়ি থেকে, কিন্তু সেখানে যেতে যেতে রাতের আধার নেমে আসলো। পুরোটা রাস্তা যেতেও পারে না। জঙ্গলের ধারে আসতেই গাড়ি নষ্ট হয়ে যায় তাদের। অগত্যা গাড়ি ফেলেই বাকিটা পথ যেতে হবে। আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে, সামনেই পূর্ণিমা, তাই চাঁদের আলো ভালোই পাওয়া যাচ্ছে। তাই সবাই সিদ্ধান্ত নেয় যে গাড়ি ফেলে হেঁটেই যাবে। যদিও তারা জানে না কতদূর সে পাহাড়। যদিও একটা সময় অনিমেষ বলে যে আপাতত রাতটা গাড়িতেই কাটাই, কিন্তু রোহিতের যেন তর সয় না। সবাই টর্চ আর যাবতীয় মালপত্র নিয়ে নেমে পড়ে আর হাঁটা শুরু করে। অনিমেষ অবশ্য জন্তু জানোয়ারের ভয় ঘর থেকে দুটো ছুরি নিয়ে এসেছিল। আত্মরক্ষার জন্য ছুরি দুটো বের করে নেয়। কে জানে পথে কোনো জন্তু জানোয়ার পড়লে কি হবে। পরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারা হাঁটা শুরু করে। টর্চ লাইটগুলো নিয়ে এদিক সেদিক দেখতে থাকে। গাছের হাইটগুলো এক একটা 50 ফুটের কম নয়। বিশাল বিশাল এক একটা গাছ। সব গাছই একই রকম দেখতে। সবাই পরিবেশটা দেখে মুগ্ধ হয়ে যায়, আবার কিছুটা ভয়ও পায়। তারা হাঁটছে, তাদের পায়ের নিচে পাতাগুলো মরমর শব্দ করছে। কিছু দূর যাবার পর তাদের ভয়টা যেন চেপে বসে। গাছগুলো তমালের মতো কালো, রাস্তাও কিছু বোঝা যাচ্ছে না। এদিকে রোহিতের ম্যাপটাও কাজ করছে না, কারোর ফোনেই সিগন্যাল নেই। আবার দূর থেকে কেমন যেন আওয়াজ ভেসে আসছে, তাতে আরও বেশি ভয় করছে তাদের। তাই তারা ঠিক করে আর বেশি দূর যাবে না, সকাল হলেই যাবে। তাই সেখানেই তাঁবু টাঙিয়ে শোবার ব্যবস্থা করা হয়। 3টে তাঁবু টাঙানো হয়। একটায় মেয়েরা, একটায় অনিমেষ আর গৌতম, আরেকটায় রোহিত আর শুভদীপ। তাঁবু টাঙানো শেষ হলে খাবারের আয়োজন করা হয়। মুরগি গ্রিল করা হবে। সেই উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে সবকিছু তৈরি করা হয়। আদিশা আর রোহিত রান্নার ভার নিয়েছে।
ওইদিকে বাকিরা মিলে ধুমধাম গান বাজনা করছে। সব মিলিয়ে জঙ্গলের মধ্যে মহোৎসবের আয়োজন। এদিকে একটা সময় অদিশা তাদের থেকে একটু দূরে কিছু নড়াচড়া ঘটনা টের পায়। প্রায় অনেকক্ষণ ধরেই তার কেন জানি মনে হচ্ছে কেউ এখানে আছে। অদিশা বলল, ওই তোরা কিছু শুনলি? ওই ঝোপটায় মনে হয় কিছু আছে। আরে কি থাকবে, হবে কোনো জন্তু। অদিশা বলল, না, একটা জিনিস খেয়াল করছিস কিনা জানি না, আসার সময় কিন্তু পুরো জঙ্গলে কোনো জন্তু দেখিনি, কোনো গাছ, কোনো পাখিরও আওয়াজ পাইনি। আর এত বড় জঙ্গল, কিন্তু কোনো মশা নেই, একটু অদ্ভুত লাগছে না বিষয়টা? রোহিত বলল, আরে রাতের টাইমে জন্তু জানোয়ার কোথায় পাবি, সকালেই বুঝবি সব। আর মশা না থাকাতে তো আমাদের জন্যই ভালো হলো, তাই না? অদিশা বলল, তবুও চল ওই দিকটায় গিয়ে দেখি ঝোপের আড়ালে কি আছে। রোহিত বলল, আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখে আসছি। এই শুভ, চল তো দেখি কি আছে ওখানে। রোহিত আর শুভদীপ সেখানে যায়। টর্চ দিয়ে ভালো করে জায়গাটা খুঁজে দেখে, কিন্তু কিছুই দেখতে পায় না। ফিরে এসে বলে, হয়তো এইটা তাদের মনের ভুল, নতুন জায়গা তাই হয়তো ভ্রম হচ্ছে সবার। তাই ওসব দিকে কান না দিয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়, সকালে আবার হাঁটতে হবে, তাই সবাই তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা কর। একটা সময় সবাই ঘুমিয়েও পড়ে, কিন্তু মাঝরাতে ঘন্টার আওয়াজে ঘুম ভেঙে যায় রোহিতের। কারা যেন অনেকক্ষণ ধরে ঘন্টা বাজাচ্ছে। এত রাতে এই জঙ্গলে ঘন্টা বাজানোটা তার কাছে অদ্ভুত মনে হলো। তাই তাঁবু থেকে বাইরে বের হয়ে আসে সে। টর্চটা নিয়ে বের হতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। রোহিত দেখতে পায় 7 জন লোককে। চাঁদের আভায় স্পষ্ট দেখা যাচ্ছে তাদের। প্রত্যেকেই কালো রঙের কাপড় পরা, প্রত্যেকেরই মাথা কাপড় দিয়ে ঢাকা, তাই কারোর চেহারা দেখা সম্ভব না। লোকদের প্রথম জনের হাতে একটি লণ্ঠন, অনেক অদ্ভুত একটা লণ্ঠন। দ্বিতীয় জনের হাতে একটা পাত্র, যাতে ধোঁয়া তৈরি হচ্ছে, ধূপের ধোঁয়া। তৃতীয় জনের হাতে একটা ঘণ্টা। চতুর্থ জনের কাঁধে একটা সুন্দরী মেয়ে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম জনের কাছে পর্যায়ক্রমে ঘণ্টা, ধূপ আর লণ্ঠন। তারা যেন আপন মনে হেঁটে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না তারা। রোহিত ভাবে তাদের ফলো করবে, তাই তাদের পিছু নেয়। কালো পোশাকধারী লোকগুলো এক মনে হাঁটতেই থাকে। চারিদিকে অদ্ভুত অদ্ভুত সব কালো কালো গাছে ঘেরা। তার মধ্যে এইসব লোকের এমন কাণ্ড দেখে রোহিত অনেকটাই ভয় পেয়ে যায়। তবুও যেন তাকে নেশায় পেয়ে বসে। তার এখন একটাই উদ্দেশ্য, লোকগুলো কে তা জানা। তাই কিছুটা দূরত্ব বজায় রেখে রোহিত তাদের ফলো করে। করতে করতে রোহিত একটা সময় তাদের হারিয়ে ফেলে। তারা যেন হঠাৎই উধাও হয়ে যায়। রোহিত চারদিক তন্ন তন্ন করে খুঁজেও ওই লোকগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পায় না। পরক্ষণেই চারদিক থেকে নানা রকম শব্দ ভেসে আসতে থাকে। কোথাও কেউ কান্না করছে, কোথাও কতগুলো শেয়ালের চিৎকার, আবার কোথাও কোনো মেয়ে সজোরে হাসছে। রোহিত এবার খুব বেশি ভীতু হয়ে পড়ে, তাই ডান বাম না বুঝে উল্টো দিকে দৌড় শুরু করে, কিন্তু রাস্তা হারিয়ে ফেলে। এদিকে কে যেন তাকে ডাকছে আর বলছে, রোহিতের মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। যাবার আগে রোহিত দেখে কালো পোশাক পরে সেই লোকগুলোর মতোই একজন তার দিকে এগিয়ে আসছে। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবার আগে রোহিত দেখে
কালো পোশাক পরে সেই লোকগুলোর মতোই একজন তার দিকে এগিয়ে আসছে। সকালবেলা রোহিতের জ্ঞান ফেরে। চোখ মেলে তাকাতেই দেখে সে তাঁবুর ভেতরে। সে বাইরে তার বন্ধুবান্ধবের কথাও শুনতে পায়। বাইরে যায়, গিয়ে দেখে সবাই বসে কথা বলছে। রোহিত সেখানে যায়। অনিমেষ: কিরে, ঘুম ভাঙল? রোহিত: কিন্তু আমি এখানে কিভাবে? শুভদীপ: কাল রাতে কি হয়েছিল তোর? রোহিত: আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে কিছু অদ্ভুত লোক একটা মেয়েকে নিয়ে যাচ্ছিল। আমি ওদের ফলো করছিলাম, কিন্তু আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো আর আমি জ্ঞান হারালাম। অদিশা: তো রোহিত, আর আসবি এমন অদ্ভুত জায়গায়? রোহিত: মজা করিস না তো, আমার মনে হয় ভুল দেখেছি। ঋতু: রোহিত, আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না, চল ফিরে যাই। ফিরে যাব মানে? মাথা খারাপ নাকি? এত কষ্ট করে এসেছি ফিরে যাবার জন্য? চল, জলখাবার কি আছে দে, খেয়ে হাঁটা শুরু করি। অনিমেষ: আপনার জন্য জলখাবারে পেশোয়ারি পরোটা আর খাসির মাংস আছে, খাবেন? অনিমেষ একটু মজা করে বলল, ব্যাগে রুটিকলা আছে, ওই দিয়ে জলখাবার কর। সবাই নাস্তা সেরে নেয়, কারণ কে জানে আরও কত দূর হাঁটতে লাগবে ওই পাহাড়ে যেতে। অবশ্য এমনিতেই নৈসর্গিক সৌন্দর্যের আভাস পাচ্ছে তারা। জায়গাটা অদ্ভুত হলেও অনেক সুন্দর। অনেকটা বলা যায় জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। তারা হাঁটছে আর দেখছে আশপাশ। এমন সময় তাদের চোখ পড়ে একটা গাছের দিকে। গাছটা আলাদা রকমের, বলতে গেলে এই বনের সাথে মিল খায় না। সবগুলো গাছ তমাল টাইপের হলেও এই গাছটা অনেকটা বড় বট গাছের মতো। দেখেই বোঝা যায় অনেক পুরাতন, কারণ বিশাল আকৃতির গাছ। সবাই সেখানে যায়। দেবলীনা ছবি তুলবে বলে ক্যামেরা বের করে, কিন্তু অনেকবার ক্লিক করা সত্ত্বেও গাছের কোনো ছবি তুলতে পারে না। বাকি সবাইও যায়, যার কোনো ফোন দিয়ে চেষ্টা করে, কিন্তু কেউ কোনো ছবি তুলতে পারে না। পরে সবাই আশপাশটার ছবি তোলার চেষ্টা করে, কিন্তু তবুও কোনো ছবি ওঠে না। প্রতিটা ছবি হয় সম্পূর্ণ সাদা। হাজার চেষ্টা করেও কেউ কোনো ছবি তুলতে না পেরে গৌতম বলে, বড় আজব জায়গা তো, এটা কি করে সম্ভব যে একটাও ছবি তোলা যায় না? দেবলীনা: সত্যি আজব জায়গা, তার মানে এই জায়গাটার কোনো রহস্য অবশ্যই আছে। রোহিত: আরে হয়তো কোনো সমস্যা হয়েছে, হয়তো এখানে এমন কোনো কম্পিউটার ডিভাইস আছে বা কেউ ফেলে গিয়েছিল, যার ফলে কোনো ইলেকট্রিক ডিভাইস কাজ করবে না। হতেও পারে এমনটা, শুধুই ভয় পাস তোরা। ঋতু: না রোহিত, আমার মনে হয় কথাটা যুক্তি আছে। এভাবে সবার ক্যামেরা নষ্ট হয়ে যাবে এটা মেনে নেওয়া পসিবল না। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। শুভদীপ: আরে এত ভয় পাস না তো, চল দেখ গাছটা কত সুন্দর। এই বলে শুভদীপ গাছটার কাছে যায়, গাছে হাত বোলায়। ছোট একটা ঝটকা অনুভব করে শুভদীপ। প্রথমে ভাবে হয়তো এমনি, কিন্তু পরে যখন আবার হাত দেয় তখন এক ঝটকায় দূরে ছিটকে পড়ে শুভদীপ। সবাই দৌড়ে গিয়ে তাকে তোলে। আমার মনে হয় এখানে কোনো অতিমানবিক শক্তি আছে, শুভদীপ বলল। এই গাছটা নর্মাল না, আমি ধরতেই ঝটকা খেলাম। রোহিত: ধ্যাৎ, কি বলিস? এই বলে রোহিত গাছটা ধরে সে ঝটকা খেয়ে আরো দূরে অন্য একটা গাছের সাথে ধাক্কা খায়। শোন, আমার মনে হয় না এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে। জায়গাটা আসলেই ভালো নয়।
গৌতম একথা বলে এখান থেকে একটু দূরে এগিয়ে গেল আর বলল, চল আমরাও এখান থেকে চলে যাই। অনিমেষ, আমারও তাই মনে হয়, চল দৌড় লাগা। সবাই মিলে দৌড়াতে শুরু করলো। দৌড়ে দৌড়ে অনেক দূর চলে আসে তারা। এইভাবে একটুখানি বসে জিরিয়ে নেবে, সেই উদ্দেশ্যে সবাই বসে পড়ে। কিন্তু ঋতুর কথায় তারা চমকে ওঠে। ঋতু আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই দেখ, ওই বটগাছ, আমরা ঘুরে ফিরে সেই আগের জায়গাতেই এসে গেছি। অনিমেষ, কিভাবে পসিবল? চল, এখানে থাকা যাবে না। তারা চলে যায়, কিন্তু অনেকক্ষণ ঘোরার পরেও তারা ঘুরে ফিরে এই বটগাছের এখানেই এসে থামে, যেন এক বিশাল গোলক ধাঁধা। তারা বুঝতে পারে তারা আটকে গেছে। সবাই ভয় পেয়ে যায়। মেয়েগুলো কান্না করতে থাকে, কিন্তু হাল না ছেড়ে তারা আবারও চেষ্টা চালায়। কিন্তু সব কষ্ট বৃথা। তাই তারা ভাবে রাত পর্যন্ত অপেক্ষা করবে। রোহিত আর অনিমেষ অনেকটা সাহসী। তারা সবাইকে অভয় দেয় আর বলে কারোর কিছু হবে না। আর এভাবে ঘুরেও লাভ নেই, তাদের এখানে অপেক্ষা করতে হবে, কারণ জায়গাটা রহস্যময় আর মায়ায় ঘেরা। অগত্যা সেখানেই তারা তাঁবু গাড়ে। সারাদিন সেই রুটি কলা ব্যতীত কেউ কিচ্ছু খায়নি, তাই সবার খিদে পেয়েছে, কিন্তু ভয় কেউ তা প্রকাশ করছে না। কারোরই খাওয়ার ইচ্ছাটুকুও নেই। তাই না খেয়েই তাঁবুর ভেতরে গিয়ে সবাই শুয়ে পড়ে। আগের মতো করেই 3টে তাঁবুতে সবাই শুয়ে পড়ে, কিন্তু কারোর চোখেই ঘুম নেই। আবারও অনেক রাতে সেই ঘন্টার আওয়াজ পাওয়া যায়। সবাই উঠে বসে পড়ে। অনিমেষের ডাকে সবাই বাইরে বের হয়। বের হতেই তারা দেখল রোহিতের কথা মতো কয়েকটা লোক হেঁটে যাচ্ছে। ওদের দেখে মেয়েগুলো চিৎকার দিয়ে ওঠে ভয়। তাদের চিৎকারে ওই লোকগুলোর মধ্যে একজন তাদের দিকে তাকায়। তার হাতে লণ্ঠন থাকায় তাকে স্পষ্ট দেখা যায়। বিশ্রী ভয়ানক একটা চেহারা, দেখেই ভয় পাওয়ার মতো। লোকটার ঠোঁট নেই, দাঁতগুলো দেখা যাচ্ছে শুধু। চোখের মধ্যে কোনো মণি নেই, গালের এক পাশটা পোড়া দাগ। তাকে দেখে ভয়ে সবাই আরো চিৎকার দিয়ে উঠল। লোকটা কিছু না করেই পরক্ষণে ঘাড় ঘুরিয়ে চলে যায়। আর পরক্ষণেই লোকগুলো উধাও হয়ে যায়। ঋতু, রোহিত, আমরা কি বাঁচবো না? এরা কারা? এরা কি আমাদের মেরে ফেলবে? অনিমেষ, আমরাও কিন্তু জায়গাটা সত্যিই ভালো ঠেকছে না। লোকগুলো তো মানুষ না, ওরা তাহলে কি করে এখানে? কিরে রোহিত, কিছু বল। আমারও মাথা কাজ করছে না। কি করে লোকগুলো এখানে? সবই অদ্ভুত। কেন এখানে এলাম আমরা? সবাই একসাথে চল, কেউ আলাদা হবি না। যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, সাবধানে। অনিমেষ কথাটা বলতেও পারে না। একটা গাছ থেকে লতা নেমে এসে গৌতমের গলায় পেঁচিয়ে ধরে আর টেনে গৌতমকে ওপরে তুলে ফেলে। গৌতম হাত পা ছোটাছুটি করতে থাকে। সবাই চিৎকার করছে নিচ থেকে, গৌতম গৌতম করে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গৌতমের দম বন্ধ হয়ে আসছে, চোখে অন্ধকার নেমে আসছে গৌতমের। গলার লতাটা আরো শক্ত হয়ে গৌতমের গলায় চেপে বসে। গৌতম হাত দিয়ে গলায় ধরে লতাটা ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগে। হাজার চেষ্টা করেও গৌতম নিজেকে ছাড়াতে পারল না। সবাই নিচ থেকে শুধু চেয়ে চেয়ে দেখছে আর চিৎকার করছে, কিন্তু কিছুই করতে পারছে না। এমন সময় অনিমেষ দৌড়ে তাঁবুর ভেতরে ঢোকে। অনিমেষ তাঁবুর ভেতরে গিয়ে তৎক্ষণাৎ ছুরিগুলো নিয়ে আসে। এনেই একটা রোহিতকে দেয়, একটা নিজে নেয়। নিয়ে অনবরত লতাটাকে উদ্দেশ্য করে ছুঁড়তে থাকে। অবশেষে একবার ছুরিটা লতায় লাগে
আর লতাটা ছিঁড়ে যায়। গৌতম সজোরে ভূপাতিত হয়। সবাই দৌড়ে গিয়ে তাকে ধরে। গৌতম কাঁচতে থাকে অনবরত। তার চোখ যেন উল্টে যাচ্ছে। এদিকে কোনো কথা না বলেই শুভদীপ গিয়ে কয়েকটা মশাল বানিয়ে আগুন ধরায়। কারণ টর্চের ব্যাটারি শেষ। ফিরে যাবার কোনো পথ নেই, আর সকাল পর্যন্ত অপেক্ষা করার মতো সময় নেই তাদের হাতে। রোহিত আর শুভদীপ গৌতমকে ধরে রাখে। সবাই ব্যাগপত্র নিয়ে রাতেই হাঁটতে থাকে, জানে না কোন দিকে যাবে তারা। তবুও অলক্ষ্যে হাঁটা শুরু করে। আগামীকাল পূর্ণিমা, তাই চাঁদটা বেশ বড়ই লাগছে আকাশে। চাঁদের আলোয় চারপাশটা ভালোই দেখা যাচ্ছে। কালো কালো গাছের মাঝখান দিয়ে তারা হাঁটছে আর হাঁটছে। জঙ্গলে কোনো প্রাণী নেই, তাই চারদিক নীরব। এমন সময় অদিশার কোনো কিছুতে পা আটকে পড়ে যায়। অনিমেষ তাকে ধরতে যায়, কিন্তু তাকে না উঠিয়ে অন্যদিকে মনোনিবেশ করে। পরে হাতে একটা মাথার খুলি নিয়ে অনিমেষ দাঁড়িয়ে পড়ে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, ওটা কি রে অনিমেষ? এটা মাথার খুলি। রোহিত, মানে? তার মানে সত্যি এটা মাথার খুলি দিয়ে তৈরি পাহাড়? অনিমেষ, ওই দেখ। অনিমেষ দূরে একটা পাহাড় নির্দেশ করে। চাঁদটা যেন পাহাড়ের চূড়ার ওপরেই উঠেছে। সবাই নিশ্চিত হয় ওটাই খুলির পাহাড়। সবাই ভাবে যেহেতু ফিরে যাবার কোনো পথ খোলা নেই, তাই একবার ওই পাহাড়ের দিকে গিয়েই দেখা উচিত। রহস্য ভেদ করে তারা বেরিয়েও আসতে সক্ষম হতে পারে। এই চিন্তা নিয়ে সবাই হাঁটতে শুরু করে। যখন তারা প্রায় পাহাড়ের কাছাকাছি পৌঁছে যায়, তখন দেখতে পায় পুরো পাহাড়টাই মাথার খুলি দিয়ে ভরা। মাথার খুলিগুলোই স্তূপ হয়ে পাহাড়ের আকার ধারণ করেছে। সে এক সুবিশাল পাহাড়। পাহাড়ের উঁচুতে একটা গুহাও দেখা যাচ্ছে স্পষ্ট। প্রায় সকাল হয়ে আসাতে জায়গাটার চারিদিক এখন স্পষ্ট। এদিকে সকাল হয়ে যাবার পর সবাই খেয়াল করে দেবলীনা নেই। সেই সাথে শুভদীপও উধাও। ঋতু, এ কি? দেবলীনা কোথায় গেল? শুভদীপও তো নেই। কোথায় গেল ওরা? রোহিত, উফ, কি হচ্ছে এসব আমাদের সাথে? কোথায় উধাও হয়ে গেল ওরা? ওহ নো, এবার কি হবে? একেই কোনো পথ নেই, তার ওপরে প্রাণঘাতী হামলা হচ্ছে আমাদের ওপর। এরপরে ওরা নেই, কি হচ্ছে এসব? রোহিত, আমার মতে ওই গুহায় যাওয়া উচিত আমাদের। আমি ওই প্রতিবেদনে পড়েছিলাম সব রহস্যের কিনারা ওই গুহাটা। আমি নিশ্চিত ওই গুহাতেই সব কিছুর সন্ধান মিলবে। অনিমেষ, আমার মতে তাই করা উচিত, কিন্তু ওদের তো খুঁজতে হবে। চল খুঁজি। না, এখন সেই সময় হাতে নেই। চল ওই গুহায়, বলল রোহিত। অনিমেষ, তুই কি পাগল হয়েছিস? আগে ওদের খোঁজা উচিত। রোহিতের চোখ লাল হয়ে যায়, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, আর অনিমেষের গলা টিপে ধরে মেরে ফেলার জন্য। অনিমেষ, রোহিত তুই কি করছিস? তুই কি পাগল হয়ে গেলি? রোহিত, তোকে বলেছিলাম গুহায় যেতে। গুহায় যাবি, ওরা মরে গেছে, ওরা বাঁচবে না। আমি নিজের হাতে শুভদীপকে মেরেছি আর দেবলীনাকে উপরে রেখে এসেছি। বিশ্বাস না হলে উপরে গিয়ে দেখ। অনিমেষ, মানে? রোহিত, কি বলছিস তুই এসব? কি হয়েছে তোর? ছেড়ে দে আমায়। আমি রোহিত নই। এখানে যখন এসেছিস সব কটাই মরবি, সব কটাই। কেউ বেঁচে ফিরে যেতে পারবে না। এই বলে রোহিত জ্ঞান হারায়। সবাই তার চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। অদিশা, কিরে, কি হয়েছিল তোর?
রোহিত, মানে আমি এখানে পড়েছিলাম কেন? তুই এতক্ষণ কি বিড়বিড় করছিলি? এত কিছু জিজ্ঞাসা করার টাইম এখন নেই, জলদি ওপরে চল। কে জানে, হয়তো ওর ভেতরে কেউ ঢুকে আমাদের সত্যিটাই বলেছে। পরপরই সবাই দৌড়ে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকে। পুরো পাহাড়টাই মাথার খুলি দিয়ে ভরা। দেখলে যে কেউ ভয় কেঁপে উঠবে, পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা, পা ফসকে পড়ে গেলেই সোজা নিচে পড়ে নির্ঘাত মৃত্যু। সবাই খুব সাবধানে পাহাড়ের রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছে। একটা পর্যায়ে ওপর থেকে অদিশার গায়ে ফোঁটা ফোঁটা কি যেন পড়তে থাকে। অদিশা ওপরে তাকাতেই জ্ঞান হারায়, কিন্তু কোনোভাবে তাকে নিচে পড়ার থেকে ধরে ফেলে। পরবর্তীতে যখন সবাই ওপরের দিকে তাকায়, তখন দেখতে পায় ওপরে একটা গাছে একটা গলা কাটা লাশ ঝুলছে, আর সেই কাটা গলা থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে। সবাই আঁতকে ওঠে। পরক্ষণেই ঋতু বলে ওঠে যে শুভদীপও তো এমন জামা কাপড়ই পরেছিল। পরক্ষণে গৌতমের চোখ পড়ে সামনে শুভদীপের কাটা মাথাটা পড়ে আছে। গৌতম গিয়ে মাথাটা হাতে নেয়। এইটা শুভদীপেরই লাশ। ও মাই গড, কি হচ্ছে এসব? রোহিত, আমার মনে হয় আমরা কেউ বাঁচবো না। কেন এখানে আসতে গেলাম? হ্যাঁ, তোরা কেউ বাঁচবি না, হঠাৎ অনিমেষ বলে উঠল। সবকটাই মরবি। আজ পূর্ণিমা ছেড়ে যাবার আগেই তোরা সবকটা মরবি। হা হা হা। রোহিত, অনিমেষকে কি বলছিস তুই? অনিমেষ, আমি অনিমেষ নই, তোরা মরবি। এই কথা বলার সাথে সাথে অনিমেষের হাতের নখ বড় হয়ে যায়। ছুরির মতো ধারালো নখ দিয়ে নিজের গলায় আঁচড় বসায়। অনিমেষের গলার থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। অনিমেষের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। পরক্ষণে তার আঙুল দিয়ে নিজের চোখ দুটো খুবলে নেয়। তারপর নিজের বুক ছিদ্র করে হৃদযন্ত্রটা ছিঁড়ে বের করে। তারপর হঠাৎ করেই খাদের নিচে পড়ে যায়। বাকি সবার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। শুধু সবাই কান্না জড়িত কণ্ঠে একবার অনিমেষ বলে চিৎকার করে। পরে গৌতম বলে, চল নিচে ফিরে যাই। শুভদীপ আর অনিমেষ তো মরেই গেল, দেবলীনাকেও নিশ্চয়ই মেরে ফেলেছে। চল এখান থেকে যাই, বের হবার রাস্তা খুঁজি। রোহিত, লাভ নেই গৌতম, পুরো বন, পাহাড় সব মায়াবী, কোনো দিকেই তুই পালাতে পারবি না। এটা একটা গোলক ধাঁধা, এখানে যে এসেছে সে আর বের হতে পারবে না। তাই আমাদের উপরে ওই গুহাতেই যেতে হবে। সব রহস্যের মূলই ওই গুহাতে নিশ্চয়ই সব রহস্যের জট খুলবে। কোথা থেকে এত খুলি এসেছে? কিসের এত মায়া? কেন এত রক্তারক্তি এই পাহাড়ে? সব ওই গুহাতেই পাবো। আর এমনিতেও যদি নিচে নেমে যাই আমরা বাঁচতে পারবো না, আমরা ঠিকই মরে যাব। চল একটা শেষ চেষ্টা করে দেখি, হয়তো কোনো মিরাকেল ঘটতেও পারে। অদিশা, আমারও মনে হয় তাই করা উচিত। রোহিত, চল ওপরে যাই, যা হবে পরে দেখা যাবে। অন্তিম পর্ব শুনবেন পরের এপিসোডে। এখানেই শেষ হলো আজকের এই প্রথম ভাগ।